देखा तेनू पहली पहली बार वे होने लगा दिल बेकरार वे रब मैनू की हो गया दिल जानिए हाय मैनू की हो गया। আসসালামু আলাইকুম আপিরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য রাঙিয়ে দেয়া ভালোবাসা স্টোরিটার নেক্সট পার্ট নিয়ে। ঘুম ভাঙলে জাঙ্কুক আড়মোড়া ভেঙে উঠে বসে, পাশে তাকিয়ে শূন্য বিছানা দেখে ভ্রু কোঁচকায়। মেয়েটা গেল কোথায়? এরপর চারপাশে তাকায়। ডিভানে তেকে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখে বেশ অবাক হয়। কি ব্যাপার, বউটা আমার ডিভানে ঘুমাচ্ছে কেন? আমি তো ওকে বিছানায় শুতে বারণ করিনি। এক লাফে বিছানা থেকে নেমে এসে তের কাছে দাঁড়ায় জাঙ্কুক। মেয়েটা বেকায়দায় শুয়ে আছে, হাত দুটোকে মাথার নিচে দিয়ে বালিশের কাজ চালাচ্ছে। ঘুমের মধ্যেই মেয়েটা কপাল কুঁচকে রেখেছে, যেন রাজ্যের বিরক্তি ওর মন মস্তিষ্ককে চেপে ধরেছে। চোখ বন্ধ করে দুদণ্ড কিছু একটা ভেবে জাঙ্কুক টুক করে চুমু দেয় তের কপালে। 2 সেকেন্ড স্থায়ী হয় সেই চুমুটা। দরজা লাগানোর শব্দে ঘুম ভাঙলো তের। এক ঝাটকায় উঠে বসলো। শব্দের উৎস খুঁজতে এদিক ওদিক তাকিয়ে দেখলো জাঙ্কুক সবেমাত্র ওয়াশরুম থেকে বের হয়েছে। যদিও জাঙ্কুক ইচ্ছে করে শব্দটা করেছে, তবে সেটা বুঝতে পারলো না তে। ফজরের নামাজ আদায় করে ও ডিভানে শুয়েছিল। গত রাতে জাঙ্কুকের অসভ্য কথাগুলো শুনে ওর সাহস হয়নি বিছানায় যাওয়ার। জাঙ্কুককে এতটুকু বিশ্বাস করতে পারছে না ও। কালকে থেকে বিয়ের শাড়ি পরে থাকায় তের অস্বস্তি লাগছে। তাই লাগেজ থেকে একটা শাড়ি বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। তে ওয়াশরুমে ঢুকতেই জাঙ্কুক কাউকে ফোন করতে করতে রুমের দরজাটা খুললো। 15 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে অবাক হয়েছে তে। কিছুক্ষণ আগেও ডিভান যেখানে ছিল সে জায়গাটা এখন ফাঁকা। ও ভাবলেশীন চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। এই মুহূর্তে ওর বোধ বুদ্ধি লোপ পেয়েছে। তবে জাঙ্কুকের দিকে তাকিয়ে যা বোঝার বুঝে গেছে। এভাবে তাকিয়ে আছো কেন? আমি জানি আমি পুরুষ হিসেবে সুদর্শন, তাই বলে এভাবে কুনজর দেবে? তোমার কুনজরে আমি ভস্ম হয়ে যাব নিমিষেই। তে ঝটপট চোখ নামিয়ে নেয়। এই মানুষের সাথে সংসার জীবন খুব একটা সহজ হবে না। ও কাল রাতেই বুঝে গেছে বিষয়টা। তারপরও অনেক চেষ্টা করে একটা বাক্যই বলতে পারলো, ডিভান কোথায়? দারোয়ানের রুমে। বেচারার নাকি অনেক দিনের শখ ওর রুমে একটা ডিভান থাকবে, তাই তার শখটা পূরণ করে দিলাম। কিন্তু আমি কোথায় ঘুমাবো? মুখ ফসকে জাঙ্কুকের অপ্রিয় কথাটা বলেই বসলো তে। কেন? বিছানায় ঘুমাবে। যদি না পারো তবে আমার বুকে ঘুমাতে পারো। বিয়ে করেছি বউকে ডিভানে রাখার জন্য। বউয়ের সর্বোচ্চ সুখ শান্তির ব্যবস্থা স্বামী হিসেবে আমাকেই করতে হবে। দরজার বাহিরে থেকে লিসা ওকে ডাকছে, তাই তে আর কথা না বাড়িয়ে বাহিরে যায়। সুগার ডাইনিং এরিয়ায় এসে দেখে জিমিন আর দাদু বসে খাচ্ছে। ও এসে একটা চেয়ার টেনে দাদুর পাশে বসলো। দাদু, আজকে আমাকে ছাড়াই খাচ্ছ? আমি কিন্তু কষ্ট পেলাম। দাদু ভাই, তোমার আসতে দেরি হচ্ছিল, তাই আমরা খেতে শুরু করে দিয়েছি। রাগ করো না দাদু ভাই। জিসু, আমার দাদু ভাইকে খাবার দে। দাদুর কথা শেষ হবার আগেই জিসু সুগার প্লেটে খাবার তুলে দিল। সুগা মাংস দিয়ে এক টুকরা পরোটা মুখে দিয়ে কিছুক্ষণ চুপচাপ থাকলো। এরপর আরেক টুকরা ভুনা মাংস মুখে দেয়। জিসু আন্টি, ছোট মামি খাবার পাঠিয়েছে। এগুলো টেস্টি বলছে, ছোট মামি রান্না করেছে। সুগার কথা শুনে তে এক ঝলক তাকায় ওর দিকে, এরপর আবার চোখ নামিয়ে নেয়। ছোট ভাবি নিজেই আইছিল খাবার নিয়া, তোমার ঘরে ঘুমাইতে দেখা চইলা গেল। তাই যাওয়ার সময় কইয়া গেছে বিকালে আরেকবার আইব। খুব সকালে এসেছিল কি? মামি যে কেন এত কষ্ট করতে যায়? জিন তোমাকে ভালোবাসে তাই কষ্ট করে। এমন মামি পাওয়াও ভাগ্যের ব্যাপার, বুঝলে দাদু ভাই? সুগা হেসে মাথা নাড়ায়। ও ভালো করেই জানে মা বাবার মৃত্যুর পরে এই মামি মায়ের স্নেহ ভালোবাসা দিয়েছে ওকে। সুগা বাবা, আজকা সকালে তোমার চাচা পুপুরা ফোন দিছিল। আমি না কইলে তো আব্বা তোমারে কইতই না।
হেই বোধহয় ভুইলা বইসা রইছে। কেমন আছে সবাই? কি গল্প করলে তাদের সাথে? তারা তোমার বিয়ার কথা শুইনাই ফোন দিছিল। বৌমার সাথে কথা কইতে চাইছে। হেরা নাকি 2 মাস পর আইব বৌমারে দেখানোর লাইগা। দাদু, তোমার ছেলে মেয়েরা আসছে। এই 2 মাস ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করো, সুস্থ থাকতে হবে তো। সুগা কথার ফাঁকে ফাঁকে জিমিনকে লক্ষ্য করছে। জিমিন চুপচাপ খাচ্ছে, ওদের কথা শুনছে বলে মনে হলো না। দাদু ভাই, তোমার চাকরির কি হলো? কতদিন এভাবে ঘুরে বেড়াবে? পড়াশোনা শেষ করেছো অনেক বছর হলো, এবার কিছু একটা করো। দাদু, 1 বছরই হয়নি আমার পড়াশোনা শেষ হয়েছে, এত ভুলে যাও কেন তুমি? আমি ভুল বলেছি? তাহলে হয়তো তাই। আজকাল যিশুও সব সময় অভিযোগ করে আমি নাকি ভুলে যাই। কি করব বল, বয়স হয়েছে তো। কে বলেছে দাদু তোমার বয়স হয়েছে? তুমি তো সেই 18 বছরের যুবকই আছো। এবার একটা সুসংবাদ শোনো, কিছুদিনের মধ্যেই একটা জব হচ্ছে আমার। 3 মাস আগেই একটা জায়গায় অ্যাপ্লিকেশন করেছিলাম, সেখান থেকে ডেকেছিল 15 দিন আগে। এখন শুধু জয়েন করার পালা। সুগা বাবা, তুমি চাকরি পাইলে এই বাড়িতে থাকবা না? কোথায় যে পোস্টিং হবে আন্টি সেটা তো জানি না। ও ভালো কথা আন্টি, আপনি তো গ্রামে যেতে চেয়েছিলেন, কবে যাবেন? চাচু ফুপি আসার আগেই গ্রাম থেকে ঘুরে আসেন, তারা আসলে 2 মাস কোথাও যেতে পারবেন না। এইসব কি কও বাবা, বাড়িতে নতুন বউ আইছে, আমি এখনই যামুগা? হ্যাগরে আসতে আরো 2 মাস বাকি। আমি 1 মাস পর যাইয়া 7 দিন থাইকা আমুনে। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো। দাদু, আমি বেরোবো, তোমার জন্য কিছু আনতে হবে? না দাদু ভাই, আমার কিছু লাগবে না। নাত বউয়ের কিছু লাগবে কিনা জিজ্ঞেস করো। ও নাত বউ, তোমার কিছু লাগবে? কিছু লাগলে সুগাকে বলো। না দাদু, আমার কিছু লাগবে না। সুগা কোনো রকম নাস্তা শেষ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করছে বেগম। ও পণ করেছে জিমিনের কথা আর ভাববে না। জিমিন এখন অন্যের বউ, ও মন থেকে চাই জিমিন ভালো থাকুক, সুখী থাকুক। সকালে বাড়িতে ফোন দিয়ে জেনেছিল জিমিন আর তে দুজনেই ভালো আছে। ও তের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু জাঙ্কুকের ফোন বন্ধ পেয়েছে। তেও ফোন সাথে করে নেয়নি। বাড়িতে আরেকবার ফোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেগম। তের শাশুড়ির নাম্বার নেওয়া দরকার, কিন্তু কাজের চাপ বেশি থাকায় তৎক্ষণাৎ ফোন দিতে পারলো না, ব্যস্ত হয়ে পড়লো কাজে। নাস্তা শেষ করে রুমে এসে জাঙ্কুক দেখলো ওর ফোনে চার্জ নেই। ফোন চার্জে দিয়ে ইংরেজি ম্যাগাজিন হাতে নিয়ে বিছানায় বসলো। এখন আর বাহিরে যাওয়া হলো না। তে রুমে ঢুকে জাঙ্কুককে ম্যাগাজিন পড়তে দেখে অবাক হয়েছে। ও উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করছে জাঙ্কুক কি সত্যিই পড়ছে নাকি ঢং করছে। জাঙ্কুকের মুখভঙ্গি দেখে কিছুই বুঝলো না ও। কি দেখছো চোরের মতন? কিছু দেখার দরকার হলে আমার কোলে এসে বসবে, সেটা না করে তুমি উকিঝুঁকি মারছো কেন? আমার কোলে রিজার্ভ তুমি অলরেডি করে নিয়েছো। জাঙ্কুকের কথাই ঝট করে সোজা হইতে চুপ থাকতে চেয়েও পারলো না, মুখ ফসকে বলেই ফেললো, আপনি ইংরেজি পড়তে জানেন নাকি পড়ার ভান করছেন? তের কথাই স্তব্ধ জাঙ্কুক। তোমার কি মনে হয় আমি বকলম? আমি শুনেছি আপনি মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিয়েছেন। নিশ্চয় ভালো স্টুডেন্ট ছিলেন না, কারণ ভালো স্টুডেন্টরা কখনো পড়াশোনা ছাড়ে না। চুপ করো স্টুপিড মেয়ে। তোমার এসএসসি এইচএসসি রেজাল্ট কি ছিল? জিপিএ 5। কিন্তু আপনার রেজাল্টের সাথে আমার পড়াশোনার কি সম্পর্ক? নাকি নিজের বাজে রেজাল্ট আমাকে জানাতে চান না? আমি এসএসসি এইচএসসি তে বোর্ডের 2য় হয়েছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তাম, বুঝলে? জাঙ্কুকের কথা শুনে তে তো হা হয়ে গেছে। তাহলে পড়াশোনা ছাড়লেন কেন? ইচ্ছে হয়নি তাই পড়িনি। তে আর কথা বাড়ালো না, গুটি গুটি পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বিশাল বারান্দা জুড়ে অনেকগুলো ফুলের টব রাখা, টবে ফুটে আছে নানান রকম ফুল। রাতেই তে ফুলের সুবাস পেয়েছিল। ও ভেবেছিল এই বাড়ির বাগানে বোধহয় সুগন্ধি ফুল আছে, কিন্তু না, বারান্দায় ফুটে থাকা ফুলের সুবাসেই ও বিমোহিত হয়েছিল।
বেশ কিছুক্ষণ বারান্দায় কাটিয়ে রুমে এসে দেখলো জাঙ্কুক তৈরি হচ্ছে। ও বিছানায় বসে এক আঙ্গুল দিয়ে আরেক আঙ্গুল খুঁটছে। কি ব্যাপার, এত খোঁচাখুচি করছো কেন? কি বলবে বলে ফেলো। আমার সাথে কথা বলতে ইতস্ত করবে না, যখন যেটা লাগবে তখন সেটা বলে ফেলবে। জাঙ্কুকের কথা শুনে তে বারবার আকাশ থেকে পড়ে। ও নিশ্চিত হয়ে গেছে এই লোক ওর মন পড়তে পারে। ঠিক ধরেছ, তোমার মনের কোণের প্রতিটা কথা আমি শুনতে পাই। আমার কাছে থেকে কোনো কথা তুমি লুকাতে পারবে না। এবার বলো, কি বলবে? আসলে আমার ফোন বাড়িতে রেখে এসেছি। কাল থেকে ভাইয়ার সাথে কথা বলতে পারিনি, আব্বারও কোনো খবর পাইনি, আর জিমিনেরও খবর নেওয়া হয়নি। জাঙ্কুক এক মুহূর্ত তের দিকে তাকায়, কয়েক পা এগিয়ে এসে নিজের ফোন বাড়িয়ে দেয় তের দিকে। তে ফোন পেয়ে প্রথমে বেগমের নাম্বারে ডায়াল করে, এরপর আব্বার সাথে কথা বলল, সর্বশেষে জিমিনকে ফোন দিল। জিমিন জানালার গ্রিলে কপাল ঠেকিয়ে অঝরে কাঁদছে। কয়েকবার ফোন হাতে নিয়েছে বেগমের সাথে কথা বলবে বলে, কিন্তু যখনই মনে হয়েছে বেগম ওকে ফোন করতে নিষেধ করেছে, তখনই ফোন ছুঁড়ে ফেলেছে বিছানায়। বেগমের কথা আগে ও কখনোই অমান্য করেনি, আজকেও করতে চায় না। ফোনের শব্দ শুনে চোখ মুছে বিছানার দিকে এগিয়ে যায় জিমিন। স্ক্রিনে অচেনা নাম্বার ভাসছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে রিসিভ করলো। জিমিন, কেমন আছিস তুই? তের গলা শুনে বুকের ভেতরটা হাহাকার করে উঠল। ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। দুজনে একই শহরে অবস্থান করছে, অথচ মনে হচ্ছে যোজন যোজন দূরে ওদের বসবাস। আমি ভালো আছি রে, তুই কেমন আছিস? কোনো রকম বোকামি করছিস না তো? আমি বোকামি করলে কখনো নিজে বুঝতে পেরেছি? তোরাই তো ধরিয়ে দিতিস। এখানে আমার বোকামি ধরিয়ে দেওয়ার মতো কেউ নেই। শোন, কথা কম বলবি, ভেবেচিন্তে অন্যের কথার উত্তর দিবি। মনে রাখবি, তোকে সাপোর্ট দেওয়ার জন্য ওখানে আমি নেই। তুই এত চিন্তা করিস না। খেয়েছিস জিমিন? হ্যাঁ, খেয়েছি। আচ্ছা, বেগম ভাইয়ের সাথে কথা বলেছিস আজকে? একটু আগেই বলেছি, আব্বা ভাইয়া দুজনের সাথেই কথা বললাম। ভাইয়া কেমন আছে রে? মনে হয় ভাইয়ার কিছু একটা হয়েছে, কেমন যেন মন মরা হয়ে কথা বললো। আমি অনেকবার জিজ্ঞেস করলাম, কিন্তু কিচ্ছু বললো না। তের কথা শুনে জিমিন ডুকরে কেঁদে উঠল। তে যেন শুনতে না পায়, এজন্য ফোনটা একটু দূরে সরিয়ে রাখলো। জিমিন, এই জিমিন, কি হয়েছে তোর? অপর পাশ থেকে জিমিনের সাড়া না পেয়ে তে বারবার ওকে ডাকছে। অনেকক্ষণ পর জিমিন স্বাভাবিক হয়ে কথা বলল। সরি রে, ফোন রেখে পানি পান করছিলাম। ভালো কথা, এটা কার নাম্বার? তে আশেপাশে জাঙ্কুককে দেখলো না, তাই নির্ভয়ে উত্তর দিল, বুড়ো শিয়ালের ফোন থেকে কথা বলছি। আচ্ছা শোন, এখন রাখছি, পরে আবার কথা বলবো। সাবধানে থাকিস, আর আমার কথাগুলো মনে রাখিস। আপনজনদের সাথে কথা বলতে পেরে তে ভীষণ খুশি। জিন তেকে নিচে ডেকে পাঠাতেই তে নিচে আসলো। সিঁড়িতে পা দিয়েই ড্রয়িং রুমের দিকে তাকাতে ও মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়লো। জাঙ্কুকের গ্যাং ড্রয়িং রুম মাতাচ্ছে। হাই আল্লাহ, 2 দিন আগেও এরা আমাকে ভাবি ডেকে মুখ দিয়ে ফেনা তুলে ফেলতো। তখন তো আমি ওই বদলোকের বউ ছিলাম না, তখনই এদের সেবায় অতিষ্ঠ হয়ে যেতাম। এখন তো আমি এই বদলোকের বউ। এবার বুঝি এদের ডাকে আর সেবা যত্নে আমি পাগলই হয়ে যাই। আল্লাহ, এই বান্দরের দলের হাত থেকে বাঁচাও আমাকে। ভাবি, আমাদের ভাবি কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাবি। ড্রয়িং রুমে বসা 8-10 জনের প্রত্যেকেই একে একে থেকে ভালো মন্দ জিজ্ঞেস করলো। তেও চেষ্টা করলো সবার প্রশ্নের উত্তর দিতে। ভাবি, এটা নেন। আগে না হয় সমস্যা ছিল, তাই আমরা কিছু দিলে নেননি, যদিও সেগুলো ভাইই দিত। ইয়নহো এসে একটা প্যাকেট বাড়িয়ে দিল তের দিকে। তে প্যাকেটটা নিতে ইতস্ত করছে। আরে ভাবি, নিন না, এরপর আমাদের পালা। সবাই একযোগে বলে উঠল। কি ব্যাপার, তোমরা কি এনেছো? যেখানে তোমরা নিজেরাই 10 টাকার জন্য বাবার ওপর নির্ভর করো, সেখানে কেন এসব করতে হবে? আন্টি, আমরা কিন্তু বেকার নই, বাড়ি থেকে আর 1 টাকাও নিই না।
ভাই আমাদের কাজের ব্যবস্থা করে দিয়েছে। তোমরা কাজ করো, তাহলে মাস্তানি গুন্ডামি করো কখন? তোমাদের কাজ বলতে তো একে মারা, ওকে ধরা। আমি তো এইসবই জানি। এইভাবে বলবেন না আন্টি, জানেন না কানাকে কানা বলতে নেই, খোড়াকে খোড়া বলতে নেই, বধিরকে কানে খাটো বলতে নেই। কথার সুর শুনে তে হেসে ফেললো। এবার নিজেকে কথা বলা থেকে বিরত রাখতে পারলো না। কানা, খোড়া, বধির এরা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। আপনারাও কি তাই? মানে গুন্ডা মাস্তানরাও কি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের তালিকায় পড়ে? প্রতিবন্ধী কাট করেছেন, নিয়মিত ভাতা পান। আপনাদের লিডারেরও কি প্রতিবন্ধী কার্ড আছে? সেও কি ভাতা পায়? তের কথা শুনে জাঙ্কুক রাগে ফুঁসছে। নিজের বউ হয়ে জামাইকে কেমন সবার সামনে অপদস্থ করছে। অন্যের বউ এমন করলে না হয় মানা যেত। এদিকে তের কথা শুনে লিসা পারলে হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি খায়। কিছুতেই ওর হাসি থামছে না। আর জাঙ্কুকের ছেলেরা তের কথাই হেনস্থ হয়ে গেছে। ওরা অসহায় চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে, যার অর্থ, ভাই কিছু তো বলেন। লিসা, তুই থামবি নাকি কানের নিচে চটকানা দেব? জাঙ্কুকের ধমকে লিসা হাসি থামানোর চেষ্টা করছে, কিন্তু কাজ হচ্ছে না। বাধ্য হয়ে ও নিজের রুমে চলে যায়। সেখানে গিয়ে ইচ্ছে মতো হাসে। বৌমা, তুমি আমার সাথে এসো, তোমাকে আমাদের রান্নাঘর দেখাই। আর এই বিশেষ চাহিদা সম্পন্ন বাহিনীর জন্য নাস্তাও তো বানাতে হবে। তার আগে এই উজবুকগুলোর কাছ থেকে গিফটগুলো নিয়ে নাও। জিনও হাসছে। তিনি মনে মনে ভাবছেন তে ওদেরকে বেশ জব্দ করেছে।